আজকের আমার যে ক্লাসটা হচ্ছে টিউমার্স অফ ল্যারিংস। টিউমার্স অফ ল্যারিংস আমরা যখন পড়ব, টিউমার যেখানে আছে সেখানেই আমরা দুটো ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট আর একটা হচ্ছে বিনাইন। ঠিক ল্যারিংসের ক্ষেত্রেও একই, এখানেও বিনাইন এবং ম্যালিগন্যান্ট। তো বিনাইন টিউমার যারা আছে তারা হচ্ছে কি ল্যারিংসের ব্যাপারে বিনাইন টিউমার হচ্ছে প্যাপিলোমা, অ্যাডেনোমা, হেমানজিওমা, ফাইব্রোমা, কন্ড্রোমা, নিউরোমা, র্যাবডোমায়োমা, এগুলো হচ্ছে বিনাইন টিউমার্স অফ দ্য ল্যারিংস। নামগুলো মনে রাখলে হলো। এর মধ্যে প্যাপিলোমা হচ্ছে সবচেয়ে কমন, এরপর যেটা আসে হেমানজিওমা, ফাইব্রোমা, এগুলো আসতে পারে। ম্যালিগন্যান্টের ব্যাপারে যেটা আসে সেটা হচ্ছে নাম্বার 1 স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা, ফাইব্রোসার্কোমা, কন্ড্রোসার্কোমা, র্যাবডোমায়োসার্কোমা, এই জিনিসগুলো। তার মধ্যে কমনেস্ট হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আমরা এগুলো বিনাইন থেকে একটা দুটো ডিজিজ পড়বো, ম্যালিগন্যান্টটা পড়ে ফেলবো। ম্যালিগন্যান্টটা আমাদের পড়াশোনা এসে বলবো। আমরা তো জানি যে আমাদের ল্যারিংসের ভাগটা গ্লোটিস, সুপ্রাগ্লোটিস, সাবগ্লোটিস। তা আমরা ওইভাবে না গিয়ে একবারে দিয়ে দেবো যাতে আমাদের কাভার করা যায়। বিনাইনের ভিতর যেটা কমন সেটা হচ্ছে প্যাপিলোমা অফ ল্যারিংস। পরীক্ষাটা শর্ট নোট থাকতে পারে প্যাপিলোমা অফ ল্যারিংস। এমবিবিএস এটা শর্ট নোট পরীক্ষা 2 মার্কের, সেই 2 মার্ক অনুযায়ী আমি আনসারটা তোমাদেরকে এখন বলবো। আমরা বেশি ডিটেলসে যাবো না। প্যাপিলোমাটা কি, কাদের বেশি হয়, সিমটমটা কি, ট্রিটমেন্টটা কি, এবং 2 লাইনের মধ্যে শেষ করে দেবো, এক লাইন করে। আর আমি আগে বলেছি প্যাপিলোমা অফ দ্য ল্যারিংসটা যেটা, সেটা হচ্ছে মোস্ট কমন বিনাইন টিউমার্স অফ দ্য ল্যারিংস। এবং এই প্যাপিলোমা অফ দ্য ল্যারিংসটা 2 রকম হতে পারে, সলিটারি হতে পারে, মাল্টিপল হতে পারে। সলিটারি যেটা, সলিটারি মিনস সিঙ্গেল, একটা মাত্র থাকবে, সিঙ্গেল প্যাপিলোমা। এবং যখন সিঙ্গেল হয় এটা সাধারণত অ্যাডাল্টদের হয়। আর যখন মাল্টিপল হয় সেটা ইনফ্যান্ট, চাইল্ডহুড, চিলড্রেন, মানে ছোটদের বেশি হয়। যাক, এই সিঙ্গেল প্যাপিলোমা সেটা হচ্ছে সলিটারি প্যাপিলোমা, এবং এগুলো অকার্স ইন দ্য অ্যাডাল্টস। ইন্টারেস্টিং হচ্ছে মেলসগুলো বেশি অ্যাফেক্টেড হয়। এবং সিঙ্গেল প্যাপিলোমা, এটা মাথায় রাখতে হবে, সিঙ্গেল প্যাপিলোমা অফ দ্য ল্যারিংস, ইট ইজ এ pre-malignant condition, so should be deal properly, should be deal with properly. এখন এই যে প্যাপিলোমাটা হয়, এটা অরিজিনটা কোথায়? সাধারণত একটা ভোকাল কর্ডের এন্ট্রো টু থার্ড অফ দ্য ভোকাল কর্ডের ভিতরে এটা হয়, এন্ট্রো টু থার্ডের মধ্যে হয়। আর কোথাও হতে পারে এন্ট্রো কমিশন, হতে পারে ভেন্ট্রিকুলার ব্যান্ড, হতে পারে। দুটো মনে রাখতে পারলে হয় যে ভোকাল কর্ডের সামনের দিকের অংশে হয়। আর মেইন সিমটম যেটা, একটাই সিমটম, সেটা হচ্ছে হোর্সনেস অফ ভয়েস। হোর্সনেস ইজ দ্য কমন। আমরা যখন এক্সামিনেশন করি তখন এই পেশেন্টগুলোকে কি পাবো? একটা পেডাঙ্কুলেটেড, পিঙ্ক, সামটাইমস হোয়াইটিশ মাস উইথ ওয়াটারি সারফেস arising from the edge of the vocal cords is seen. আমরা এটা দেখবো, কিসে দেখবো? আমরা সাধারণত এমনি দেখবো না, ইনডাইরেক্ট অ্যাঙ্গোস্কোপি। আমরা যখন ভোকাল কর্ডের ল্যারিংস দেখতে চাই, চেম্বারে বসে ফার্স্ট আইএল মানে মিরর দিয়ে ইনডাইরেক্ট অ্যাঙ্গোস্কোপি, সেটা না হলে এফওএল, ফাইবার অপটিক দিয়ে আমরা দেখতে হবে। যাই হোক, তাহলে আমরা একজনের একটা প্যারাঙ্গুলেটেড পাবো পিঙ্ক কালারের, কখনো কখনো সাদা পাবো, সাদা ধরনের মাছ পাবো, ওটা ওয়াটারি সারফেস থাকবে। কোথায় আসে? ফ্রম দ্য ইজ অফ দ্য ভোকাল কর্ডস, ট্রিটমেন্টটা কি? মাইক্রোল্যারিঞ্জিয়াল এক্সিশন অফ দ্য টিউমার, এটা হচ্ছে বেস্ট। মাইক্রোল্যারিঞ্জিয়াল, তারপর এটাকে হিস্টোপ্যাথোলজি করতে হবে, এবং এই যে রিমুভটা করতে হবে, মাইক্রোল্যারিঞ্জিয়াল রিমুভাল, মাইক্রোসার্জারি করতে হয়। আর কি দিয়ে করা যায়? লেজার দিয়ে করা যায়, লেজার হতে পারে। তারপর আমাদের যে দুটি আমরা বেশি ইউজ করি, মাইক্রোল্যারিঞ্জিয়াল এক্সিশনটা করি, আর ল্যারিঞ্জিয়াল, আর হচ্ছে আমাদের লেজার। এই দুটোই আমাদের কমনলি ইউজ করা হয়। লেজার নো ডাউট বেটার, ইভেন মাইক্রোল্যারিঞ্জিয়াল এক্সিশন, যেখানে লেজার নাই সেখানে মাইক্রোল্যারিঞ্জিয়াল এক্সিশন।
তবে এটার মধ্যে অ্যাক্সিশন হওয়ার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ইফ দের ইজ ইনকমপ্লিট রিমুভাল, ইট মে কজ দ্য রিকারেন্স। এবং যেহেতু এটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, যখন প্যাপিলোমা অফ দ্য ল্যারিংস হবে, দ্য পেশেন্ট শুড কাম ফর ফলো আপ। পেশেন্টকে বলে দিতে হবে আপনি আমার সাথে মাঝে মধ্যে যোগাযোগ করবেন। This case should be followed up for the recurrence or for any malignant changes. যাক প্যাপিলোমা অফ দ্য ল্যারিংস। আর মাল্টিপল প্যাপিলোমা যেটা, সেটা কিন্তু একটা ব্রড প্রশ্ন থাকে পরীক্ষায়, এটাও থাকে। এবং মাল্টিপল প্যাপিলোমা যেটা, সেটা কিন্তু আরেকটা নাম আছে, জুভেনাইল প্যাপিলোম্যাটোসিস অফ ল্যারিংস। জুভেনাইল প্যাপিলোম্যাটোসিস অফ ল্যারিংস, এটাও কিন্তু একটা, ইট ইজ দ্য কমনেস্ট বিনাইন ল্যারিঞ্জিয়াল টিউমার্স অফ চিলড্রেন। আর ওটা প্যাপিলোমাটা হচ্ছে কমনেস্ট বিনাইন টিউমার্স অফ দ্য অ্যাডাল্ট। আচ্ছা, এবং এই যে মাল্টিপল প্যাপিলোম্যাটোসিস বা জুভেনাইল প্যাপিলোম্যাটোসিস অফ দ্য ল্যারিংস, they usually occurs between the age of 5 to 16 years, usually. But infants may also be affected. I have seen অনেক 4-5টা পেশেন্ট পেয়েছি যারা ইনফ্যান্টের মধ্যে হয়েছে। ইন্টারেস্টিং যেটা মনে রাখতে হবে, যদি টিউমার সেটা ইনফ্যান্সিতে থাকে অথবা আর্লি চাইল্ডহুডে থাকে, দে আর মোর প্রগ্রেসিভ ইন নেচার। যদি ছোটো বাচ্চাদের, বেশি বাচ্চাদের মোর প্রগ্রেসিভ, কয়দিন পর রিমুভ করতে হয়, ঝামেলা থাকে, ট্র্যাকেস্টমি করে রেখে দিতে হয়, বড় কষ্ট এদের। যাক, তবে অ্যাজ এজ ইন্টারেস্ট একটা সুখবর আছে যে যদি বয়স বাড়তে থাকে, অ্যাজ এজ অ্যাডভান্সেস, দ্য টিউমার জেনারেলি রিগ্রেসেস, টিউমারটা রিগ্রেস করে। তো সো অ্যাবাউট দ্য জুভেনাইল প্যাপিলোম্যাটোসিস অথবা মাল্টিপল প্যাপিলোমেটা, এইটার সম্বন্ধে একটু মনে রাখতে হবে। বাচ্চাদের কমনেস্ট বিনাইন টিউমার্স অফ দ্য ল্যারিংস, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সাধারণত 5 থেকে 15 বছর, এটা অকার্স ইউজুয়ালি 5 to 15 years, বাট ইনফ্যান্টস ক্যান বি অ্যাফেক্টেড। আর যখন এটা অ্যাকার্স ইন দ্য ইনফ্যান্স অর চাইল্ডহুড, ইজ মোর অ্যাগ্রেসিভ। আর সুখবর হচ্ছে, গুড নিউজ ইজ দ্যাট অ্যাজ ইজ অ্যাডভান্সেস, দ্য টিউমার জেনারেলি রিগ্রেসেস। এদের এটোলজিটা কি? ভাইরাল এটোলজি এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থাকে, এবং ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড মাদারে যদি কন্ডেলোমেটা থাকে, কিউটিনাস ওয়ার্ডস থাকে, এগুলো সাধারণত প্রিডিসপোজিং ফ্যাক্টরস। সাইটস কোথায় কোথায় থাকে এবং আমরা কীভাবে দেখি? মাল্টিপল ওয়ার্টি গ্রোথ আর প্রেজেন্ট ইন দ্য ল্যারিংস, particularly over the vocal cords, and ventricular bands. তবে extralaryngeal sites such as trachea, bronchi may be involved. তবে ট্রাকিয়া, ব্রঙ্কাই সাধারণত রিকারেন্সগুলোতে, অথবা যখন ডুইং দ্য সার্জারি, তখন আমরা সিডলিং করে সাধারণত সমস্যাটা হয়, তখন এটা হতে পারে, যেহেতু এটা ভাইরাল। সো সাইটসটা ইউজুয়ালি দ্য ভোকাল কর্ড অ্যান্ড ভেন্ট্রিকুলার ব্যান্ড, তবে এক্সট্রাল্যারিঞ্জিয়াল সাইটও হতে পারে। হোয়াট দ্য সিমটমস? পেশেন্টের সিমটমটা কী হবে? সিমটমস যেটা হচ্ছে, আমি বলেছি যে ইনফ্যান্টদেরও হতে পারে। যদি কী হয়? হোর্স ক্রাই or breathy voice are the earliest symptoms. এবং if this grow bigger, stridor may be present. অনেক সময় বাচ্চারা আমাদের কাছে স্ট্রাইডো নিয়ে এসে হাজির হয়, কারণ গলার স্বর ভাঙা থাকে, বাচ্চাকে করে, অনেক সময় ওরা কোনোকে কেয়ার করে না। আমি একটা পেশেন্ট পেয়েছিলাম যে শ্বাসকষ্টে এবং আমরা ইমার্জেন্সি ট্র্যাকেস্টমি করতে হয়েছিল। তারপর সে পেশেন্টের হিস্ট্রি নেওয়ার পর মেয়ের মা বাবা বলতেছিল যে ওর দাদার তো সারা জীবন গলার স্বর ভাঙা ছিল, তা আমরা ভাবছি দাদা যেহেতু এরকম, ওরটা বুঝি এরকম। অ্যাজ হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ লাইক দিস, হিজ বয়েজ ওয়াজ দ্যাট ওয়াজ লেডি, মেয়ে, গার্ল ছিল, মেয়ে ছিল, যা আনফর্চুনেট। এবং ওটাকে আমি 3-4 টাইমস রিমুভ করেছি, তারপর আর আসে নাই। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য কেস। দেখো এটা মানুষের কত চিন্তাটা চলে গেছে। তার দাদার ছিল, সেই জন্য they found that the child's voice was broken, the husky cry, hoarseness of voice. They didn't care. They thought that যেহেতু তার গ্র্যান্ডফাদার husky voice, grandfather broken voice, so maybe she inherited that. এবং আমরা সেই যাত্রা থেকে বাঁচাতে পেরেছিলাম। we have done that tracheostomy, এবং ট্র্যাকেস্টমি করার পরে আমি প্রায় 1 বছর, আমার কাছে কয়েকবার আসলো, 1 বছরে 2বার না 3বারের মতো থাকে আমরা রিমুভ করতে হয়েছে। যাক, ইনডাইরেক্টলি যদি করা যায় এসব বাচ্চাদেরকে, তাহলে কী পাওয়া যায়? যদি করা যায়,
show multiple watery growth present all over the larynx, vocal cords and ventricular bands. এবং কী পাওয়া যায়? দে অবস্ট্রাক্টিং দ্য ল্যারিঞ্জিয়াল এয়ারওয়ে টু ডিগ্রি। অনেকে দেখা যায় যে একদম অল্প একটু বাতাস যাওয়ার মতো জায়গা আছে, বেশি পাওয়া যায় না। ট্রিটমেন্টটা যেটা, সেই ট্রিটমেন্টের ব্যাপারে কিন্তু মাল্টিপল মডালিটিস। তবে একটা এটা ঠিক, ফার্স্ট এটাকে বের করতে হবে, অ্যাক্সিশন করে ফেলতে হবে। সো মাইক্রোল্যারিঞ্জিয়াল অ্যাক্সিশন অফ দ্য টিউমার, মাইক্রোল্যারিঞ্জিয়াল অ্যাক্সিশন অথবা লেজার অ্যাক্সিশন। লেজার অ্যাক্সিশন, লেজারের সুবিধাটা বেশি ভালো, যে রিকারেন্সটা কম হয়। কিন্তু মাইক্রোল্যারিঞ্জিয়াল অ্যাক্সিশন যেটা, সেটা রিকারেন্স বেশি হয় এবং দ্যাট ডিমান্ডস মাল্টিপল অপারেশন, কয়েকবার করতে হয়। তবে while excision, this should take care, but should take care that without injuring the deeper structures এবং without producing raw areas on the opposing surface of the cords। নাহলে কী হবে? সাইনাইকি হয়ে যায়। মোটামুটি পুরো ল্যারিঞ্জিয়াল ইনলেট জুড়ে থাকে, তো সো আনার সময় শুধু ওই প্যাপিলামাগুলো ধরে ধরে আনতে হবে। চিন্তা করতে হবে যেন আমি ভোকাল কর্ডটাকে বা আন্ডারলাইন স্ট্রাকচারটাকে আমি যেন ইনজুরি না করি, অথবা কোনো র সারফেস যেন না রাখি, দুই দিকে যেন র সারফেস না হয়। ইফ টু র সারফেস, বিকজ multiple, so maybe we are thinking to remove from the both sides. Always better to remove from one side first sitting, then after 15 days or after 15 days from the other side. This is a good idea. If it's extensive. Laser very good. Carbon laser is used. Cryosurgery করা যেতে পারে, এবং ইন্টারফেরন দেওয়া হয়। এগুলোর আসলে রেজাল্ট নিয়ে খুব অনেক চিন্তা আছে, তবে ওইটাই হচ্ছে, অ্যাক্সিশনটাই হচ্ছে বেস্ট। আর যেটা আছে, রোল অফ ট্র্যাকোস্টমি লাগতেই পারে। যদি আমাদের চাইল্ড প্রেজেন্ট উইথ অ্যাকুট স্ট্রাইডো, ট্র্যাকোস্টমি ইজ ইন্ডিকেটেড, ট্র্যাকোস্টমি করতে হতে পারে। যদি ট্র্যাকোস্টমি করতে হয়, has to be kept until tumor shows signs of regression around puberty। এটা করতে পারলে ভালো হয়। It may lead to seeding of the tumor to the trachea। ট্র্যাকিস্টমি করতে গিয়ে ট্র্যাকিয়াতে ফেলে দেওয়া যেতে করতে পারি আমরা। যাক, আমরা বিনানির ব্যাপারে আরও অনেকগুলো টিউমার আছে, সো উই ডোন্ট লাইক টু রিড দ্যাট থিংস, অনলি দিস টু। একটা হচ্ছে প্যাপিলোমা অফ দ্য ল্যারিংস, ওটা প্যাপিলোম্যাটোসিস অফ দ্য ল্যারিংস। Papilloma of the larynx, it is common for the adults, and papillomatosis in the childhood, even in the infants. এরপরে যেটা ম্যালিগন্যান্ট যেটা কন্ডিশন, আমরা একবারে পড়ে ফেলি ক্যান্সার অফ ল্যারিংস। এটা আমরা কিন্তু এই নামেই ভালো বুঝি, এবং ক্যান্সার অফ ল্যারিংস বা ম্যালিগন্যান্স অফ দ্য ল্যারিংস, এইটা বিরাট ভেরি বিগ চ্যাপ্টার। আমরা এমবিবিএস স্টুডেন্টদের জন্য আমাদের এই লেকচারগুলো, সো এই লেকচারগুলোতে একদম ইন শর্ট যেটুকু আমি একটু জানলে আপনার একটা কনসেপশন গ্রো করবে। That's I want to go to delivery. This cancer of the larynx is the most common head and neck tumor. এবং 20% of the head neck cancer is laryngeal cancer. এটা একটু মনে রাখতে হবে। laryngeal ক্যান্সারটা হেড নেক ক্যান্সারের মধ্যে মোস্ট কমন, এবং 20% of the head neck cancer is laryngeal cancer। এবং এটা কমন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, এবং অল ম্যালিগনেন্সিস, টোটাল যে ম্যালিগনেন্সি আমাদের হয় তার 2% হচ্ছে কিন্তু ল্যারিঞ্জিয়াল ম্যালিগনেন্সি। এবং এর মধ্যে ক্যান্সার অফ দ্য ল্যারিংসের ভিতরে কমনেস্ট হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা 95% হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর আদার ভ্যারাইটি যেগুলো আছে দে আর ভেরি রেয়ার, যেমন ভ্যারিকোস কার্সিনোমা, এটা প্রায় 3 to 4%, অ্যাডিনোকার্সিনোমা, অ্যাডিনোসিস্টিক কার্সিনোমা, ফাইব্রোসার্কোমা, লিম্ফোমা, এগুলো থাকতে পারে। এইজটা কোন এইজ এটা বেশি হয়? occurs usually over the age of 50 years, 50 বছরের উপরে। আর্লি এজে কি হয় না? 40 বছরও পেয়েছি, 38-40 পেয়েছি, বাট ভেরি রেয়ার। usually occurs after usually over 50 years। এবং মেলস আর এফেক্টেড মেলস আর মোর কমনলি ইনভলভড। এটিওলজিটা কি? এটিওলজিটা হচ্ছে মাল্টিফ্যাক্টরাল, এবং এর মধ্যে কী কী ফ্যাক্টর এটার জন্য দায়ী? নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে স্মোকিং। নাম্বার 2 অ্যালকোহল, দেন ল্যারিঞ্জিয়াল ক্যারোটোসিস, লিকোপ্লেকিয়া,
হয় না, আমরা আগে একবার পড়েছিলাম আমরা প্রি ম্যালেরিয়াল কন্ডিশন, সেখানে বলেছিলাম লিকোপ্লেক্টার ব্যাপারটা। দেন প্রিভিয়াস ইরেডিয়েশন টু দ্য নেক, এনভায়রনমেন্টাল পলিউশন, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাডাল্ট সোলিটারি প্যাপিলোমা, তারপর ক্রনিক যদি ভাইরাল ইনফেকশন হতে পারে, হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এখান থেকে হতে পারে। occupational exposure to nickels, leathers, paint, wood dust, asbestos, এসব কারখানাতে যারা চাকরি করে তাদের এটা হতে পারে। সো দে আর ওয়ার্কার্স আর মোর এফেক্টেড, দিস ওয়ার্কার্স যারা ট্যানারিতে কাজ করে, ফার্নিচার বিয়েতে চাকরি করে। এই টিউমারগুলোকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? এইটি আমরা হাউ টু ক্লাসিফাই দিস টিউমার্স, ক্যান্সার্স অফ দ্য ল্যারিংস, হাউ ক্যান ক্লাসিফাই the before we read it that the larynx is divided into three parts. I told it before that supraglottis, glottis and subglottis. Like that, যে আমরা ল্যারিংসের ডিভাইড করলাম ঠিক সেভাবেই কিন্তু আমাদের কার্সিনোমাটাও সেভাবে, সুপ্রাগ্লোটিক কার্সিনোমা, গ্লোটিক কার্সিনোমা অ্যান্ড দ্য সাবগ্লোটিক কার্সিনোমা। অ্যাকচুয়ালি সুপ্রাগ্লোটিস যে ব্যাপারটা, এটা কোন কোন পার্টটা নিয়ে সুপ্রাগ্লোটিস একটু মনে রাখলে খুব ভালো। ইফ ইউ ক্যান মেমোরাইজ দিস, what are the structures that are the supraglottis? What are the data structures? Number one, the laryngeal surface of the epiglottis, epiglottic folds, arytenoids, vestibule, pulse curve, and ventricle. এই কটা নিয়ে কিন্তু আমার সুপ্রাগ্লোটিস। গ্লোটিসের উপরে সুপ্রা। So what are the structures? Laryngeal surface of the epiglottis, epiglottic folds, arytenoids, vestibule, pulse cords, and the ventricle. আর গ্লোটিসটা কোনটা? গ্লোটিস হচ্ছে বোথ ট্রু ভোকাল কর্ডস, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র কমিশন। তার মানে কি, ভোকাল কর্ড এবং তার সামনে এবং পিছনের জায়গাটা কমিশনটা। আর সাবগ্লোটিস বিলো দ্য ট্রু ভোকাল কর্ডস। এখন এর ইনসিডেন্সটা কি? ইনসিডেন্সটা আমাদের দেশের গ্লোটিসটা আসলে গ্লোটিস কার্সিনোমার যে ইনসিডেন্স বইটিতে যেটা বলে, সেখানে যে গ্লোটিক যেটা সেটা হচ্ছে 65 to 70, সুপ্রাগ্লোটিস 30%, সাবগ্লোটিস 5%। কিন্তু এটা হচ্ছে বইয়ের কথা এবং ইউরোপিয়ান, বাট ইন বাংলাদেশ সুপ্রাগ্লোটিস ইজ দ্য মোর কমন। বাংলাদেশে প্রায় 65% ক্ষেত্রে হচ্ছে সুপ্রাগ্লোটিস। আর অন্যান্য বাংলাদেশ কেন, বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গাগুলোতে সুপ্রাগ্লোটিস ক্যান্সার ইজ মোর। কিন্তু ওভারঅল যে যেতে গেলে সব ওয়ার্ল্ড পপুলেশনে আসলে সেখানে গ্লোটিক কার্সিনোমা ইজ মোর। এখানে আমরা এই টিউমারগুলোকে ক্লাসিফাই করার জন্য আমাদের, I told it before that our lecture is for the MBBS, so we're not going depth of the things, just for grading, এবং you may face some patients, some of your relatives you may face about it. So sometimes some patients come to you, then you have to explain them. যখন আমরা we are doing some histopathology, we are telling that the grade 1 tumor, grade 2 cancer, grade 3 cancer. So you have to understand what you mean by this. Laryngeal carcinoma, actually there is a TNN classification about tumor size, about node, about metastasis. I don't like to go there. That is staging, I don't like to go. Just grading of the tumors, Broders classifications. In practice, Broders grading is generally used in the modified forms of 3 categories: well, moderate, and poorly differentiated. এটাকে Broders classification বলা হয়। কি কি? একটা হচ্ছে ওয়েল, একটা ওয়েল ডিফারেন্সিয়েটেড, একটা হচ্ছে মডারেটলি ডিফারেন্সিয়েটেড, আর একটা হচ্ছে পোরলি ডিফারেন্সিয়েটেড। এই 3টা ভাগে ভাগ করা হয়। এখন এটা কিসের উপর নির্ভর করা হয়? সেল পার্সেন্টেজের উপরে। সেল পার্সেন্টেজের উপর যে কতটা পার্সেন্টেজ সেল আনডিফারেন্সিয়েটেড, সেটার উপর গ্রেড 1, 2, 3, 4 কত পার্সেন্ট সেল আনডিফারেন্সিয়েটেড। গ্রেড 1 যদি 0 থেকে 25% সেল আনডিফারেন্সিয়েটেড থাকে তাহলে এটাকে বলা হয় গ্রেড 1। গ্রেড 2 যেখানে 25 থেকে 50% সেল আনডিফারেন্সিয়েটেড। গ্রেড 3 50 to 75%। গ্রেড 4 75 to 100%। মনে রাখার জন্য খুব সুবিধা, আমি এই জন্য এটা চয়েস করি ফর MBBS স্টুডেন্টস টু গ্রেড হাউ টু ক্লাসিফাই ক্যান্সার অফ দ্য ল্যারিংস।
এই ইয়েটা আমি পিয়ানোটা অ্যাম্বিকের জন্য পছন্দ করি না, বলিও না। তারা এটা মনে রাখতে পারলে খুবই ভালো। ওয়েল ডিফারেন্সিয়েটেড এবং মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পুরলি ডিফারেন্সিয়েটেড, এবং এটার উপর ভিত্তি করে কী করা হয়, গ্রেড 1, 2, 3, 4। এবং এই যে ব্যাপারটা, হ্যাঁ, পার্সেন্টেজ অফ সেটার উপর নির্ভর করে যখন আমরা গ্রেড 1 বলবো, সেটাতে আমরা আন্ডারস্ট্যান্ড পাবো 0 to 25%। আচ্ছা, এর প্যাথোলজিগুলো কি? প্যাথোলজিটা সিম্পল। আমরা বলেছি আগেই যে আমাদের দেশে কিন্তু সুপ্রাগ্লোটিসটা বেশি, সুপ্রাগ্লোটিক ক্যান্সারটা বেশি, এবং এবং এটা এক্সোফাইটিক টাইপের হয়, হ্যাঁ, এক্সোফাইটিক টাইপের বেশি পাওয়া যায়। আর প্যাথোলজি যদি আমরা আলাদা আলাদা করে ভাগ করি তাহলে কি হয়, আমি প্যাথোলজি আমরা কী বলবো, ফার্স্ট হচ্ছে আমাদের স্কোমাস সেল কার্সিনোমাটাই বেশি হয়, এবং ওয়েল ডিফারেন্সিয়েটেড হতে পারে, পোরলি ডিফারেন্সিয়েটেড হতে পারে। তো যদি গ্লোটিক কার্সিনোমা হয়, আমরা যদি, আচ্ছা আগে আমরা সুপ্রাগ্লোটিকটা ধরি, সুপ্রাগ্লোটিক কার্সিনোমা যদি হয়, সুপ্রাগ্লোটিক কার্সিনোমা ইউজুয়ালি এক্সোফাইটিক টাইপ হয়, এবং দে ডোন্ট ইউজুয়ালি স্প্রেড টু দ্য গ্লোটিস, মানে নিচের দিকে শান্ত ওরা যায় না, ওরা উপরের দিকে যায়। নিচের দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে একেবারেই যেসবগুলো কেয়ারলেস, হ্যাঁ, যে পেশেন্টগুলোকে কোনো কেয়ার নেওয়া হয়নি, বা আনকেয়ার্ড পেশেন্টস, বা কেয়ারলেস, হ্যাঁ, কিছু পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে হতে পারে। নাহলে সুপ্রাগ্লোটিস অলরেজ উপর দিকে যাবে, বরং গ্লোটিসটা উপর দিকে আসতে পারে। হ্যাঁ, গ্লোটিসের সঙ্গে গ্লোটিস থেকে উপর দিকে যেতে পারে, গ্লোটিসটা নিচের দিকে নামতে পারে। সো সুপ্রাগ্লোটিক কার্সিনোমা, exophytic lesions do not usually spread to the glotis or thyroid cartilage, হ্যাঁ, তবে বাট আলসারেটিভ যেগুলো থাকে, দ্যাট lesion may spread to the glotis or the thyroid। আর যেগুলো exophytic সেগুলো সাধারণত নিচের দিকে নামে না, আলসারেটিভগুলো নামে। আর supraglotis is rich in lymphatics and there is early nodal involvement, because but গ্লোটিসগুলো কিন্তু নডাল ইনভলভমেন্ট নাই, কারণ ভেরি রেয়ার। গ্লোটিসে বলা হয় যে তাদের লিম্ফেটিক্স একদম নাই, অথবা থাকলেও খুবই কম। These supraglotic cancers, these tumors may involve the pre-glottic and paraglotic space. And about the glotic cancer, the glotic cancer is usually devoid, the glotis is usually devoid of lymphatics, or very less lymphatics, so that the cancer may stay localized for long periods before they involve the lymphatics, before they involve the lymph nodes. Once the tumor extends to the anterior commissure, it can spread to the opposite cord and the regional lymph nodes may be affected. যদি ওখান থেকে গিয়ে যদি কোনো রকম অ্যান্টেরিয়র কমিশনকে সে ধরতে পারে, তাহলে সে অন্য ভোকাল কর্ডটাকেও ধরবে এবং লিম্ফ নোডটাকেও ধরতে পারে। Anterior part of the cord is commonly involved, and lymphatic metastasis is in isolated glotic carcinoma is very rare. Sometimes it is called less than 5%. And subglotic cancer is very rare, and the tumor grows circumferentially to involve the lower surface of the vocal cords. About lymphatic spread is common around the 15%, around the 50%. So the lymphatic spread, it is more common in the supraglotic, and in our country supraglotic tumor is more. All over the other areas in our country, India, Pakistan, the supraglotic is more, but other countries it is glotic is the more. Now what are the symptoms? Glotic carcinoma যদি হয় তাহলে কি হবে, সুপ্রাগ্লোটিক হলে কি হবে, সাবগ্লোটিক হলে কি হবে। Let's start from the supraglotis. Supraglotis usually occurs in the supraglotis, they shows the symptoms lately: pain or swallowing, muffled voice, cough may be present, but once the glotis is involved, hoarseness or stridor occur. Neck nodes may be the presenting symptom. This is about the supraglotis. But if there is a glotis, hoarseness of voice is the commonest and early symptom. Hawking sensation, stickiness, mild cough, and blood-stained sputum
are other symptoms. What in the subglottis? What are the symptoms? Alteration in voice, dysphonia or exertion, and 2 and 4 stridor may be present. Stridor may be, you get on examination what you find. Indirect laryngoscopy reveals the size, and extent of the tumor, and if we palpate the neck, we may get the lymph node, we may get it. What the investigations will do? Blood examinations to kortei hobe. X-ray lateral view of the neck may show masses in the larynx. Prelaryngeal space involvement is also seen if prelaryngeal space is involved. Tomography gives more information in supra and subglottic cancers. CT scans gives more details about extent and extralaryngeal spread of the tumor. Direct laryngoscopy and biopsy should be done for every case under local or general anesthesia. What is the treatment of laryngeal carcinoma? The appropriate modalities available at present are, what are that? Radiotherapy, surgery, and chemotherapy. They can be applied separately or combined. আর আমরা শুধু রেডিওথেরাপি চিকিৎসা করতে পারি, সার্জারি করতে পারি, কেমোথেরাপি করতে পারি, অথবা কম্বাইন্ডলি করা যেতে পারে। আর্লি ক্যান্সার যেগুলো সাধারণত উইথ রেডিওথেরাপি দে গিভস ভেরি গুড রেজাল্টস উইথ প্রিজার্ভেশন অফ দ্য নর্মাল অ্যানাটমি অ্যান্ড দ্য ফিজিওলজি অফ দ্য ল্যারিংস। যদি আমরা রেডিওথেরাপি যদি আর্লি স্টেজে পাওয়া যায়। লেট ক্যান্সার্স আর বেস্ট ট্রিটেড বাই দ্য সার্জারি। সার্জারির ভিতরে ল্যারিঙ্গেক্টমি, পার্শিয়াল ল্যারিঙ্গেক্টমি, টোটাল ল্যারিঙ্গেক্টমি সবগুলোই করা হয়। Chemotherapy সাধারণত the late stage its role is in palliation and as adjuvant therapy. Likely benefit should be balanced against the side effects. এটা চিন্তা রাখতে হবে। তবে এইসব পেশেন্টদের রিহ্যাবিলিটেশনটা বিরাট ব্যাপার। যদি আমরা সার্জারি করি, পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সিন্স দ্য প্রগনোসিস ইজ পুরলি ট্রিটেড। laryngeal carcinoma is very the prognosis of properly treatment করা হয় তাহলে আর্লি ট্রিটমেন্ট করা হয়, প্রগনোসিস ভেরি গুড। বাট পুয়ার হয় যখন যদি লেট হয়, পেশেন্ট লেট হয় এবং প্রপারলি ডায়াগনোসিস, প্রপার যদি ট্রিটমেন্টটা যদি না দেওয়া যায়। সো ইন কেস অফ দ্য if the patients comes earlier, in patients treated nicely, properly, the patients maybe about the what we have to think rehabilitation, about the vocal rehabilitation, vocational rehabilitation and social rehabilitation, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং ভোকাল রিহ্যাবিলিটেশনের ব্যাপারে আমরা কী কী করি, ইসোফেজিয়াল স্পিচ ডেভেলপ করানো যায়, ইলেকট্রনিক ল্যারিংস ব্যবহার করা হয়, অফ দ্য অপারেটিভ প্রসিডিউর করে বাল্ব বসিয়ে দেওয়া যায় এবং ভেরিয়াস ভয়েস প্রসেসিস ইউজ করা হয়। এগুলো ইউজ করলে কিন্তু আবার সার্জারি করার পরেও আমাদের শরীরের রেডিওথেরাপির আমাদেরকে ডিপেন্ড করতে হবে, নট দ্যাট। আবার সার্জারি করার পরে পেশেন্টের ভয়েসটাকে কিন্তু আমরা ফিরিয়ে দিতে পারি, রাখতে পারি, তবে অবশ্যই সেটা কখনোই নর্মাল ভয়েসের মতো হবে না। প্রগনোসিসটা কি? আসলে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট লিডস টু এক্সেলেন্ট প্রগনোসিস। আমরা টোটাল লাইন করেছি 15-20 বছর পর্যন্ত বেঁচে আছে। আমার তো 15 বছর, আমার তখন 18 বছর পর্যন্ত পেশেন্ট আমরা পেয়েছি, তারপর জানা নেই। আর এমনি বইয়ের যে কথাটা থাকে সেটা হচ্ছে যদি আর্লি ডায়াগনোসিস যদি করা হয় উইদাউট নোডাল মেটাস্টাসিস যদি থাকে, 5 years সার্ভাইভাল, এটা বইয়ের কথা। কিন্তু আমরা পেয়েছি যে 10-15 years আমরা পেয়েছি। তবে যদি নোডাল মেটাস্টাসিস হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট যেটা প্রগনোসিসটা একটু পুয়ার হয়। আর আসলে যখন আমরা ল্যারিঙ্গেক্টমি করি সেই সাথে কিন্তু আমাদেরকে নেকে যদি নোট থাকে সে নেক ডিসিশনও করে দিতে হয়। সো অনলি ল্যারিঙ্গেক্টমি ইজ নট দ্য ট্রিটমেন্ট। সাথে যদি হেড নেক ডিসিশন করে দেওয়া হয়, প্রপার রেডিওথেরাপি দেওয়া হয়, পেশেন্ট ল্যারিঙ্গেল কার্সিনোমা ভেরি গুড প্রগনোসিস। সো আজকে এটুকুই থাকুক। আমাদের তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। 4টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে বিনাইন টিউমারগুলো কী কী, মেলিন টিউমারগুলো কী কী, ডিটেলস বড় দরকার নেই, একটা 3-4টা নাম বলতে পারলে হলো। ম্যালিনের ব্যাপারে স্কোয়ামাস সেল কার্সিনোমা অবশ্যই বলতে হবে। আর বিনাইনের ব্যাপারে
প্যাপিলোমা আর প্যাপিলোম্যাটোসিস। মাথায় রাখতে হবে যে প্যাপিলোমাটা সিঙ্গেল যদি হয়, অ্যাডাল্টদের হয় ওইটা প্রিম্যারিনে, আর প্যাপিলোম্যাটোসিস সাধারণত বাচ্চাদের হয়, তবে ইনফ্যান্টদেরও হতে পারে। আর একটা সুখবর হচ্ছে সাধারণত বয়স বাড়তে বাড়তে এটা রিগ্রেস করে, তবে যত ইনফ্যান্ট, যত বাচ্চা ছোট, তাদের কিন্তু এটার সমস্যাটা বেশি অ্যাগ্রেসিভ, বিহেভিয়ার ইজ ভেরি অ্যাগ্রেসিভ। আর যেটা আমাদের কার্সিনোমার ব্যাপারে, স্পন্সার কার্সিনোমার হচ্ছে বেশি, কার্সিনোমা ক্যান্সার অফ দ্য ল্যারিংস, ক্যান্সার অফ দ্য ল্যারিংস সেটা হচ্ছে স্পন্সার কার্সিনোমা। আর হেড নেক ক্যান্সারের 20% ক্যান্সারটাই হচ্ছে ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, আর টোটাল বডির কার্সিনোমা 2% কার্সিনোমা হচ্ছে ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, আর 95% হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। তো মেইন ফ্যাক্টর যারা স্মোকিং, অ্যালকোহল, প্রিভেন্টিভ কন্ডিশনগুলো, প্রিভিয়াস ইরেডিয়েশন, এনভায়রনমেন্টাল পলিউশন, ওয়ার্কারগুলো যারা যেখানে কাজ করে, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আর গ্রেডিংটা হচ্ছে গ্রেড 1, 2, 3, 4। ট্রিটমেন্টটা কি? রেডিওথেরাপি, সার্জারি, কেমোথেরাপি। সার্জারিটা কী হয়? সার্জারিটা সাধারণত পার্শিয়াল ল্যারিংক্টমি, টোটাল ল্যারিংক্টমি, যদি সাথে যদি লিভ নোট থাকে আমাদের নেক ডিসিশন করে ফেলতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আমরা নেক্সট রবিবার দেখা হবে। আর দুটো বা তিনটে ক্লাস নিলে আমার মনে শেষ হয়ে যাবে, তার টোটাল আমাদের ENT শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি পেশেন্স হিয়ার।